অবিশ্বাস্য একটা বিশ্বকাপের দুটো সেমিফাইনাল আমরা পরপর দেখলাম, মানে পরপর দুদিনই যারা ক্রিকেট ভক্ত রয়েছেন তারা আসলে তাদের পয়সা উসুল বলতে হয়, কারণ দুটা ম্যাচই একদম 19 নম্বর ওভারে যে তার ফলাফল এসেছে। স্বাভাবিকভাবে আপনারা হয়তো ভাবছেন যে আজকে নিউজ গ্যালারির আয়োজন, যেহেতু খেলা শেষ হলো, সেই দিকে হয়তো আমরা নজর দিব, সারাদিনে ইউপি নির্বাচন হয়েছে সেদিকেও হয়তো আমরা নজর দিব, কিন্তু আজকে আমরা দুটো ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, এবং দুটি আসলে এই করোনা মহামারীর কাল পরবর্তী খুব গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টির দিকে নজর দিতে চাই, প্রশ্নপত্র ফাঁসের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা বড় নেতিবাচক প্রভাব আবারও আমরা দেখলাম। 5টি সরকারি ব্যাংকের যে চাকরির নিয়োগ, সেই নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আমরা শুনতে পেয়েছিলাম, এবং সেটির ব্যাপারে কিন্তু আজকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশ ব্যাংক আউটসোর্সিং হিসেবে আহসানুল্লাহ ইউনিভার্সিটিকে যে দায়িত্বটি দিয়েছিল, সেখান থেকে তারা সরে এসেছে, 3জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা শুরুতেই আলোচনা করতে চাই অনুষ্ঠানের প্রথম ভাগে, এবং এই জন্য আমাদের যে দুজন অতিথি আমরা দেখতে পাচ্ছি, 3জন অতিথি রয়েছেন, আমাদের আরও আলোচনা রয়েছে, সেগুলোর বিষয়ে আমরা আপনার কথা বলবো। আমরা অতিথিকে আগে চলুন আমরা দর্শক পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন ডিএমপিডিবির উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের সাথে রয়েছেন সাংবাদিক হারুনুর রশিদ, রয়েছেন ট্রান্সিলওয়ে পরিবহন চেয়ারম্যান রিয়াজুল করিম, আছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। আমি একদম শুরুতে মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপিডিবি উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার, আপনার কাছে যেতে চাই। এই মুহূর্তে কালকে সকালবেলাও একটা নিয়োগ পরীক্ষা হবে, সুতরাং যারা পরীক্ষা দিবেন তাদের মধ্যে যারা আসলে এরকম কোনো অসৎ উপায় অবলম্বন করেন না, তাদের মধ্যেও একটা ফ্রাস্ট্রেশন থাকবে, তাদের মধ্যেও একটা সন্দেহ থাকবে। এই মুহূর্তে তাদেরকে কতটা আশ্বস্ত করবেন, এবং এই আপনাদের যে অভিযান চলছে বা আপনাদের যে কর্মকাণ্ড চলছে, সেটির আপডেট যদি মানুষকে জানাতেন। না, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা সবসময় আমরা ডিবির গোয়েন্দা কর্মকর্তা যারা রয়েছেন, তারা প্রতিনিয়তই যখন বড় বড় পাবলিক পরীক্ষাগুলি হয়, আমরা একটা নজরদারি রাখি। এবং আমরা প্রায়শই আগেও দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক পরীক্ষা প্রশ্ন পাওয়ার সময় পুলিশের কর্মকর্তারা তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং এটা আমার মনে হয় সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, যে বারবার এত কঠোর নিরাপত্তা সত্ত্বেও একটা গ্রুপ যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই এই দায়িত্ব অবহেলা করে এই প্রশ্নপত্র ফাঁস করছে অসৎ উপায়ে। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক তাদের আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু দায়িত্বটা দিয়েছে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়কে। আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তারা রয়েছে, মুক্তার আইটি সেকশনের দায়িত্বে, এবং আরো অনেক কর্মকর্তা রয়েছে, তারা পরপর 3 থেকে 4 বার তারা কিন্তু প্রশ্নপত্রটা আউট করেছে। এবং আমরা দেখেছি যে সর্বশেষ আমরা যে গ্রেপ্তার করলাম প্রথম 3জন, তাদেরকে আমরা রিমান্ডে এনেছি। তারা স্বীকারও করেছে, মুক্তার, যে আমরা এই প্রশ্নটা এখান থেকে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা নিয়েছি, নিয়ে সেটা আমরা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের কাছে আমরা বিলি করেছি। একটা প্রশ্নপত্র বিলি করেছে 7 থেকে 15 লাখ টাকা বিক্রি করে। কেউ আবার এটাকে আবার বিভিন্ন বুথের মাধ্যমে সেখানে তারা আবার সেটাকে বন্টন করেছে। এইভাবে প্রতিনিয়ত তারা বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এটা আমি মনে করি সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, এবং আমরা সরকারের ভাবমূর্তি যেন অক্ষুণ্ণ থাকে, সে কারণে কিন্তু আমরা যখন পাবলিক পরীক্ষাটা হয়, আমরা সবসময় তদারকি করি, খেয়াল রাখি। এবং তারই কারণে আমরা জানেন যে 2 বছর কোনো নিয়োগ পরীক্ষা হয়নি, বড় ধরনের কোনো নিয়োগ পরীক্ষা নাই। 2 লক্ষ পরীক্ষার্থী তারা পরীক্ষা দিবে, মাত্র 1500 লোক চাকরি পাবে। আমরা মনে করি সরকারও চায় যেখানে মেধাবী ছেলেরা আসুক, যোগ্যতা যারা তারাই আসুক, কিন্তু কিছু অসাধু চক্র যারা রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়তই তাদের এই বিভিন্ন মাধ্যমে এই প্রশ্নগুলি আউট করে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে। আপনি যে কথাটি বলেছেন যে সত্যি, যে আমাদের কি মেসেজ, আগামীকালও একটা পরীক্ষা, আমরা সেই মেসেজ দিচ্ছি যে এগুলি করে যারা এই অসাধু উপায়ে এই প্রশ্নগুলি তারা ফাঁস করে নিয়ে যায়, তারা নিয়ে সেখানে বিভিন্ন জায়গায় বিক্রি করে, আলটিমেটলি কিন্তু তারা সফল কাম হয় না। কারণ তাদের কাছ থেকে টাকাটা নেয়, প্রিলিমিনারি, রিটেন, ভাইভা, 3টা তরফে কিন্তু তারা টাকাটা নিয়ে তারা কিন্তু এই কাজটা করে থাকে। কিন্তু আমরা প্রায় 10 জনের মতো আগে 3জনকে গ্রেপ্তার করছি, আজকেও 3জন তাদেরকে রিমান্ডে জন্য আমরা রিয়ার করেছি, তারাও রিমান্ডে আসছে। আমরা সকল কিছু মনে করি আরো যারা যারা এই কাজের সাথে জড়িত ছিল প্রত্যেকে আমরা গ্রেপ্তার করেছি। তবে আপনাকে একটা কথা বলতে চাই, আসনা ইউনিভার্সিটিকে যে কাজটি দেওয়া হয়েছে, তারা বারবার ব্যর্থ হয়েছে, তাদের কর্ম করতে তারা কন্ট্রোল করতে পারে নাই। এবং আমি মনে করি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের ডেকে নিয়ে আসবো। আমরা মনে করি তারা দায় এড়াতে পারে না, তারপরেও জিজ্ঞাসাবাদ তারা যদি সদুত্তর দিতে না পারে, তাদের বিরুদ্ধে আইনগ্রস্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা অলরেডি আমাদের একটি টিম, আমিও গিয়েছিলাম সেখানে, আমরা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি,
তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, তাদেরকে আমরা আমরা প্রমাণ দিয়েছি। তারা বলেছেন এইটা এই তাদের শোকজ করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে এবং পরীক্ষা তো বাতিল করবেই। সবকিছু মিলে আমি আমি অভিভাবকদের কাছেও বিনীত অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়েরা তারা যেন লেখাপড়া করে, তারা যেন প্রশ্নের পিছনে না ছুটে, ভুয়া প্রশ্নের প্রতি না ছুটে, তারা যেন টাকা খরচ করে তারা যেন না করে, তারা লেখাপড়াটা করলে আমি মনে করি এটা যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আজকে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি, আমরা এই যে এর মধ্যে দুইজনই বলেছে তারাও প্রশ্নপত্র আউটের মাধ্যমে কিন্তু তারা এই চাকরিতে পেয়েছে। আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের ডিবির জন্য আমাদের ঢাকা মেট্রোপলিটন ডিবি, আমাদের কমিশনার স্যার, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আমরা কথা বলেছি, তাদের আমাদেরকে কঠোর হস্তে কঠোরভাবে আমাদের নির্দেশ প্রদান করেছেন। কোনো জায়গায় কোথাও এই ধরনের যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন কঠোর অ্যাকশন না হয়, রিমান্ডে এনে তাদের সাথে আরো কারা জড়িত, আরো কারা এই কাজগুলি করছেন এটা যেন আমরা বের করি। এবং বের করে আমি মনে করি সকল মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, মেধাবীরাই চাকরি পাবে, যোগ্যতা যারা যোগ্যতা রয়েছে তারাই চাকরি পাবে। এইভাবে প্রশ্ন আউট করে টাকা দিয়ে বাড়িতে বসে কিছু কুশন মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা মনে করি আগামীকাল যে পরীক্ষাটা হবে সেটাও আমরা মনে করি আমরা এই সবগুলি খেয়াল রাখছি, কেউ কোনো প্রশ্নপত্র আউট করা জড়িত থাকে কিনা তাদেরও আমরা গ্রেপ্তার করবো আমরা মনে করি। এবং আপনাকে আমরা একথা বলতে চাই যে আজকে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু অনেকের নামই বলছে, অনেক রাবক বোয়ালের নামও বলছে যে এরা সবসময় মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস করা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 প্রশ্নপত্র, তারা 5টা সরকারি ব্যাংকের পরীক্ষার প্রশ্নপত্র তারা ফাঁস করার সাথে জড়িত। আমরা মনে করি আমাদের আমাদের ডিবি পুলিশ অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই বিষয়ে আমরা তদারকি করছি, আমরা খোঁজখবর নিচ্ছি যাতে আর কখনো সামনের দিনগুলিতে এ ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে, সেই জন্য আমরা শুরুতেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। জি, হারুন ভাই আপনার কাছে আমি ফিরবো। আমি তার আগে একটু সাংবাদিক হারুন ভাইয়ের কাছে যেতে চাই। হারুন ভাই খুব একটা যৌক্তিক প্রশ্ন তৈরি হয়েছেন, যে প্রশ্নটি হচ্ছে যে 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 যারা অভিভাবক রয়েছেন তারা আসলে যাতে এরকম ট্র্যাপে না পড়েন, এবং অভিভাবকদের তো এক ধরনের আশ্বস্ততা দেওয়া হয়েছে বলেই তারা এরকম মনে করেছেন, এবং তিনি এটিও বলছিলেন যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের অনেকেই আসলে এভাবেই নিয়োগ পেয়েছেন, সুতরাং তাদের উপর ভরসা করে আসলে এই বাণিজ্যটার উপরে বেস করে চলেছে। শুধু কি মহামারীর কারণে একটা চাকরির ক্রাইসিস আছে, শুধু কি এই কারণেই প্রশ্নপত্র ফাঁস হওয়া? মহামারীর আগেও তো আমরা প্রশ্ন ফাঁসের এক ধরনের কালচার দেখতে পেয়েছি। জি, আপনি একটি কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে, যে অভিভাবকরা যেন ট্রাপে না পড়ে। মানে ট্রাপে পড়া না, তারা যেন লোভী না হয়ে, কারণ সত্যি সত্যি তো প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এমন না হয় যে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারকরা টাকা হাতিয়ে নিয়েছে। এবং এর আগেও কিন্তু এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার, যেটি একটু আগেই হারুন ভাই বললেন, এবং তাদের কিন্তু চিহ্নিত করা হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আপনি বাংলাদেশ ব্যাংকের একটা কিন্তু ব্যাংকার্স সিলেকশন কমিটি রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলছি, তারা এটাকে খুব দায়িত্বের সাথে আসলে নেয় না। কারণ যখন প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গটি আসলো পরীক্ষার পরে, তখন ওখানকার যিনি নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের, উনি ওই ব্যাংকার সিলেকশন কমিটির সদস্য, তিনি কিন্তু খুব বোল্ডলি বলেছেন কোন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, অর্থাৎ অভিযোগ যখন ঘটেনি, অভিযোগ যখন করা হয় তখন সেটা আমলে নেয় না। কিন্তু যখন গোয়েন্দা বিভাগ সেটাকে আইডেন্টিফাই করলো, তখন আবার আমি কথা বলছি, তখন তিনি বললেন আমরা তো গোয়েন্দা বিভাগ আমাদের নেই, আমরা কি করে বলবো? তো যেটা বলতে পারেন না সেটা নিয়ে তো শক্তভাবে দাঁড়ান কেন? এই যে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি যেটা রয়েছে, এই প্রশ্নপত্রটাও কিন্তু তারা তৈরি করেছে। আপনি খেয়াল করেন, আমার প্রথম ধারণা ছিল যে ব্যাংকার্স যারা সিলেকশন কমিটি বা রিক্রুটমেন্ট কমিটি, তারা হয়তো প্রশ্নপত্রটা করে তারা তো পরীক্ষা নেয়ার দায়িত্ব দেয়া হচ্ছে, এটা মানে। কিন্তু আমি পরে যখন কথা বলেছি আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সঙ্গে, তখন জানতে পারলাম যে তারা আসলে 1,34,00,000 বা 33 লাখ টাকায় এই কন্ট্রাক্টটা নিয়েছেন, এবং তারা হচ্ছে প্রশ্নপত্র তৈরি করা, পরীক্ষা নেয়া এবং পরীক্ষার খাতার মূল্যায়ন, এই সবগুলো দায়িত্ব দেয়া হয়েছে। তাদের একটা আহসানুল্লাহ ইউনিভার্সিটির এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে, তারা এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছেন। এই ধরনের ইউনিভার্সিটি এই ধরনের ব্যবসা আদৌ করবে কিনা সেটি ভিন্ন প্রশ্ন। কিন্তু আমি কথা বলেছি, আমি তার নাম বলছি না, যে এটা যিনি দায়িত্বে ছিলেন, যিনি পরিচালক, তিনি জানেনই না যে একটি যাকে ধরেছেন বিবির কর্মকর্তারা, তাদের ভিতরে যখন টেকনিশিয়ান রয়েছে, তিনি কম্পিউটার টেকনিশিয়ান, তো ওই কর্মকর্তা, ওই যে ডাইরেক্টর, তিনি জানেনই না যে আমার কম্পিউটারের খোঁজ খবর বা পাসওয়ার্ড যদি কারোর কাছে থাকে, সে অ্যাক্সেস তৈরি করে নিতে পারে, এবং সেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে
আমার কম্পিউটার থেকে তথ্য নিয়ে যেতে পারে। এবং তিনি আমাকে বলেছেন আমার কম্পিউটার তারা সুরক্ষিত ছিল, আরো তো আমাদের কম্পিউটার এগুলা সারে বা দেখাশোনা করে। তো এই জ্ঞান সম্পন্ন লোকের কাছে যদি প্রশ্নপত্র তৈরি করা এবং তার কম্পিউটারে সংরক্ষিত করা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্কে যাদের ধারণা নাই তাদেরকে দেয়া হয়, এর চেয়ে বোকামি আর কি হতে পারে। ঠিক। এখন ব্যাপার হচ্ছে কতগুলো জায়গা ক্ষতিগ্রস্ত হলো। এই যে যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে ওরা বলছে প্রায় 2000, এবং ডিবির কর্মকর্তারাও বলেছেন যে 60 কোটি টাকার লেনদেন হয়েছে। এর কম বেশি লোক এই প্রশ্নপত্র নিয়ে এটা মুখস্থ করে তারা পরীক্ষা দিয়েছেন। এখন বাকি যারা পরীক্ষা দিয়েছেন প্রশ্নপত্র স্বাভাবিকভাবেই, তাদের ভিতরে কিন্তু একটা হতাশা কাজ করবে। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক পরীক্ষা এটা বাতিল করে দিয়েছে। এখন আবার পরীক্ষা হবে, অর্থের একটি অপচয় হবে। এই যে বারবার পরীক্ষা দেওয়া এবং মানুষকে এই হয়রানি করা, এর কি কোনো দায় দায়িত্ব নাই? এই যারা অপরাধী তারা গ্রেপ্তার হলো, কিন্তু যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো ভাবান্তরই নেই। বাংলাদেশ ব্যাংকের যে কোনো দায়িত্ব আছে, এটা গতকালকে তার আগে কথা বলে আমার কাছে কিছুই মনে হয়নি। আমি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে গতকালকে কথা বলেছিলাম, মানে গতকাল মানে তার আগের দিন, এখন তো রাত 12টা হয়ে গেছে। উনিও মনে করেন যে আমরা তো পরীক্ষা নিইনি, আমরা একজনকে ঠিকাদারি দিয়েছি। তো ঠিকাদারি দিয়ে চলবে নাকি এই বিষয়গুলো? মানে ঠিকাদার কি করলো সেটা আমার নজরদারি দরকার নেই, আমি পরীক্ষার প্রশ্নপত্র করার দায়িত্ব ঠিকাদারদের দিয়ে দিচ্ছি। জি। এই যদি পরিস্থিতি হয় তাহলে এটা কিভাবে যে কন্ট্রোল করবে আমি জানি না। তবে আমি গোয়েন্দা বিভাগকে ধন্যবাদ দিতে চাই, এখানে হারুন ভাই রয়েছেন, তারা কিন্তু বারবার এই চক্রটিকে চিহ্নিত করতে পারছেন। ওনারা যদি অ্যাক্টিভ না হতেন, ওই বাংলাদেশ ব্যাংকের যা চরিত্র এবং যা বৈশিষ্ট্য, যে স্টাইলে কথা বলে, তাতে তারা কিন্তু এই পরীক্ষাটাকেই নিয়ে নিত এবং তারা জি। বলতেন ঠিক জি হারুন ভাই আমি আপনার কাছে আবারও ফিরবো একটু। ডিএমপি ডিবি উত্তরের যোগ্য পুলিশ কমিশনার হারুন ভাই আপনার কাছে যেতে চাই। একদম ছোট্ট করে প্রশ্নটা যেটি হচ্ছে যে আমরা এই পুরো বিষয়টিতে দেখলাম যে যারা পরীক্ষা নিচ্ছেন তারাও এক ধরনের দায় মুক্তির চেষ্টা করছেন, যেই বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন যে তারা আসলে বুঝতে পারেননি। যারা দায় নিচ্ছেন না তাদের কি দায়ের আওতার মধ্যে নেওয়া হবে কিনা, এবং সেটি কতদিনের মধ্যে নেওয়া হবে, এবং এই চক্রটিকে আসলে চূড়ান্তভাবে থামতে? ধন্যবাদ। আমরা কিন্তু ইতিমধ্যে আপনি জানেন আমরা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। আমরা তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে আপনাদের এখানে আপনাদের গাফিলতি রয়েছে। আমরা এখন উচিত ছিল, আগের বার যখন প্রশ্নটা আউট হলো, আপনাদের উচিত ছিল সেখানে গিয়ে তাদেরকে জবাব দিতে আওতায় আনা। পত্রিকায় যখন নিউজ হচ্ছে এবং আমরা বলছি, তারপরে ওনারা মনে করতেছে যে আমরা তাদেরকে চিঠি দিব পরীক্ষাটা বাতিল করার জন্য। আর অন্যদিকে আমি আপনাকে একটি কথাটা বলতে চাই, আহসানুল্লাহ ইউনিভার্সিটি তো এর দায় কোনো ক্রমেই এড়াইতে পারে না। কেন এড়াইতে পারে না? এখান থেকে তারা যে এই যে এটা দায়িত্বটা নিল, এটা মহান দায়িত্ব। লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিবে, তারা গ্রাম থেকে আসবে, তারা অনেক গরিব ঘরের সন্তান, তারা মেধার যে স্বাক্ষর তারা রাখতে পারছে না কোটিগত অসৎ কর্মকর্তার জন্য। সেই কর্মকর্তারা অবশ্যই আমরা মনে করি আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে শুরু করে সকলকে আইনের আওতায় আনা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা যদি তাদের তারা এই কাজটি করতে না পারে, তারা যদি সে জবাব দিতা বা আমাদের জিজ্ঞাসাবাদ সুস্পষ্ট উত্তর দিতে না পারে, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং যারা পরীক্ষার্থী, একটা বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে এই যে পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দেবে, অবশ্যই তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। কারণ তারা আবার আসবে, আবার পরীক্ষা দেবে, এটা কেমন কথা? তারা পয়সা খরচ করে পরীক্ষা দিতে এসছে, সুতরাং যারা যারা আবার পরীক্ষা, তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত। এটা বাংলাদেশ ব্যাংকের দেওয়া উচিত। হ্যাঁ, আমি এই কথাটা আবার কেন বলতে চাচ্ছি যে এখন তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে আউটসোর্সিং এর মাধ্যমে তারা যে এটা নিয়ে নিয়েছে, তার অর্ধেক টাকা নিয়ে গেছে। আমার মনে হয় এই টাকা তো দিতেই হবে, এবং তাদেরকেও উচিত হবে এই টাকাটা, এবং তারা আগের বার যারা এই পরীক্ষাটা তারা নিয়েছে, তারা এদের ব্যাংক হিসাব, এদের সম্পত্তির হিসাব সবগুলি নেওয়া উচিত। এবং তারা এটার মাধ্যমে 4টা নিয়োগের মাধ্যমে তারা কত টাকা ইনকাম করেছে এগুলো আমাদেরকে হিসাব করে বের করতে হবে। কারণ না হলে এই ধরনের যে একটা ঘটনা, একটা আমাদের সরকারের যে কঠোরতা, সরকার যেভাবে মেধাবীদেরকে তারা এখানে তুলে ধরার জন্য যেভাবে কাজ করছে, আজকে মেধাবীরা স্বাক্ষর রাখার জন্য যেভাবে পরীক্ষা পদ্ধতি চেষ্টা করছে, কিন্তু গুটিকত অসৎ কর্মকর্তার জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এটা করতে দেওয়া হবে না। এবং সেই কারণে আমাদের গোয়েন্দা কর্মকর্তারা যে কোনো পাবলিক পরীক্ষা হবে, যে কোনো জায়গায় পরীক্ষা হবে, সেখানে আমাদের গোয়েন্দা কর্মকর্তারা থেকে
আমরা তদারকি করবে আমাদের। অসংখ্য ধন্যবাদ হারুন ভাই আপনাকে, এবং আপনি আমরাও হারুন আপনাদের ভাইয়ের সাথে কথায় রয়েছি। একটা কথা আপনি আমি শুনেছেন আমি এর আমি আগে, একটু আমি হারুন বলি। ভাই, একটু আমাকে একটা বিরতি নিতে হবে, এবং আমরা বিরতির পর যখন ফিরবো তখন আমরা এই মুহূর্তের অন্যতম বার্নিং ইস্যু যে ডিজেলের দাম বৃদ্ধির কারণে আসলে সড়ক যোগাযোগ অবস্থা কি, নগরবাসী কিরকম সাফার করছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। দর্শক, আমরা দেশ বিদেশের আপডেট সংবাদগুলোর বিশ্লেষণগুলো শুনে নেই। এই মুহূর্তে ফ্রান্সের ইউনেস্কোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন। আমরা দর্শক সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সেটে। Felt appreciation goes to UNESCO for establishing an international prize as a tribute to the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. I recall with gratitude the UNESCO for recognizing 7th March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. On October 30, 2017, UNESCO added the speech in the memory of the World Register as a documentary heritage. I pay deep homage to Bangabandhu Sheikh Mujibur Rahman for leading the Bengali nation to an independent Bangladesh through decades of struggle and 9 months of bloody war of independence in 1971. Excellencies, this year we are celebrating the Golden Jubilee of our independence. It coincides with the Mujib year, the birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. UNESCO is officially associated with the celebrations. Our special commendation is to Director General Madame Audrey Azoulay for instituting and ensuring first iteration of this prestigious award during the Mujib year. Ladies and gentlemen, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, was a strong advocate of multilateralism. He treated the United Nations as the center of the people's future, hopes and aspirations. Bangabandhu had similar sentiments and attribute for UNESCO as a specialized UN organ. As his elder daughter, I had closely watched him and can confidently attribute Bangabandhu as a true advocate of UNESCO. The actions of Bangabandhu Sheikh Mujibur Rahman toward promoting linguistic and cultural diversity and investing in peace are similarly central to all fields of UNESCO's mandate. Moreover, his policy decisions and establishing institutions in the field of education, culture, science and technology, and leadership in establishing democracy as the cornerstone of governance in a newly independent country are directly linked to UNESCO's core objectives. Distinguished guests, immediately after the independence of 1971, Bangabandhu Sheikh Mujib made the primary education compulsory for all and free. Bangabandhu believed that expenditure on education was the best investment and declared free schooling for girls up to grade 8. In a war-ravaged, newly independent country with many economic challenges, he nationalized over 36,000 primary schools and there more than 150,000 teachers and employees across the country. This simple example reveals his priority for education and a knowledge-based society. Following his footprints, my government has given priority to education. We have established a primary school at almost every village. The number of pre-primary and primary schools in the country is now 133,000. Of those, 65,566 are government-run schools. Since 2010, free books, now numbering about 400 million copies, are being distributed among students up to secondary level. School lunches have been arranged for 2.9 million students in economically backward areas. More than 13.03 million primary students are supported by stipends. Stipend money goes to the mothers or legitimate guardians directly through their mobile phones. Another 7 million students from secondary to higher secondary education have been brought under various scholarships. We have established Prime Minister's Education Assistance Trust for the management of the stipend and scholarships at secondary and college levels. We have also introduced Bangabandhu Science and Technology Fellowship for pursuing MS, PhD and postdoctoral studies and research at renowned universities at home and abroad. So far, 580 scholars have been awarded with the fellowship, spending about
BDT 2 billion. Moreover, we have established 20 new public, technological, and general universities in the country since 2009, raising the total number of public universities to 52. Besides, as many as 105 private universities are offering higher education in the country. At present, technical education institutions are being opened in all 492 upazilas or sub-districts. Our measures helped reduce drastic dropouts. Enrollment in pre-primary and primary level increased to 99%. Female-male school enrollment ratio rose to 53.47, 53:47 in 2007 from 35:65 in 2009. The increasing female education has significantly lowered the rate of child marriage. The investment in education has started giving dividend. Bangladesh has made impressive progress in socio-economic fronts during the last 1 decade. During the period, per capita income tripled to $2,554, and poverty rate lowered to 20.3% from 31.5%. The infant mortality rate has been reduced to 23.67 per 1,000, maternal mortality rate to 173 per 100,000 live births, and average longevity of people rose to 73 years. Bangladesh also graduated to developing country from LDCs this year. Father of the nation, Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman envisioned a golden Bangladesh economically self-reliant and free from hunger, poverty, and illiteracy. As he was moving towards the goal, the defeated and reactionary forces of the Liberation War brutally assassinated him, along with 18 of his family members and close relatives. It included my dear mother, 3 brothers, with the youngest only 10 years old, 2 daughters-in-law. Only my younger sister, Sheikh Rehana, and I survived the carnage as we were away abroad at the time. We could not return home for 6 years and lived abroad as refugees. After coming home, I have devoted my life to fulfilling the vision of my father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, of a happy, prosperous, and golden Bangladesh. Distinguished guest, Bangabandhu Sheikh Mujibur Rahman was awarded the Julio Curie Medal for Peace in 1973. In his speech while receiving that, he said, I quote, "World peace is the principal objective of my life. I am with the oppressed." দর্শক, আমরা শুনছিলাম ফ্রান্সের ইউনেস্কোর সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, এবং সেখানে আসলে জাতির জনক শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ভাষণ, সেটি আসলে ইউনেস্কোর যে স্বীকৃতি, হেরিটেজ হিসেবে, সেটির বিষয়ে প্রধানমন্ত্রী তার অবস্থান ব্যাখ্যা করছিলেন, বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করছিলেন, সেই সাথে সাথে বাংলাদেশের উন্নতির দিকগুলো তুলে ধরছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে আমরা যে আলোচনাটা আসলে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের রয়েছে, সেটি হচ্ছে ডিজেলের দাম বৃদ্ধি এবং বাস ভাড়া সমন্বয়ের বিষয়টি, এবং এটি নিয়ে আমাদের সাথে 2 জন অতিথি রয়েছেন। সাংবাদিক হারুনুর রশিদ আমাদের সাথে রয়েছেন ট্রান্সিলভা পরিবহনের চেয়ারম্যান রিয়াজুল করিম। আমরা দুজনের সাথেই কথা বলতে চাই। আমি একটু এই মুহূর্তে আমি একটু হারুন ভাইয়ের কাছে প্রথম প্রশ্নটা করতে চাই। যেহেতু এক ধরনের অভিযান চলছে, অভিযান বলতে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেখছেন কোন বাস সিএনজিতে রয়েছে, কোন বাস আসলে ঠিকভাবে ভাড়া নিচ্ছেন, কেউ বেশি ভাড়া নিচ্ছেন কিনা, কম নিচ্ছেন কিনা। আমরা মাস্কের ক্ষেত্রে সেটি দেখেছি, দ্রব্যমূল্য বাড়তে গেলে আমরা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারগুলো দেখি, কিন্তু এটি আসলে সপ্তাহব্যাপী হয়। কোনো ক্ষেত্রে হয়তো বা 15 দিন ধরে আমরা সংবাদকর্মীরা কভার করি, এবং তারপরেই আসলে সেটির আসলে খুব বেশি হদিস আমরাও পাই না, যে কারণে আমরাও সেটি কভার করি না বা গণমাধ্যমে সেটি আসে না, এবং যেই স্বার্থান্বেষী গ্রুপকে দমন করতে এগুলো করা হয়, সেই কাজগুলো আসলে, সেই দাম বৃদ্ধিগুলো আসলে চলতেই থাকে। হারুন ভাই, এবারের অভিযান কতদিন ধরে চলতে পারে বলে আপনি বিশ্বাস করেন? ধন্যবাদ আপনাকে। অভিযান চলছে, আবার কিছু নির্দেশনাও আসছে, সেটি যেমন বিআরটিএ বলছে, তেমনি আপনার মালিক সমিতি থেকেও নির্দেশনা আসছে। তো এখন যেটা হচ্ছে যে আপনি, এটা তো চোর পুলিশ খেলার মতো না, মানে আপনি শুরুটা যদি দেখেন, আমি বলি, তাহলে এই যে ভাড়া বাড়ালো, সেটার নীতিমালাটা কেন তৈরি করলো না? বিআরটি 2 দিন পরে কেন তালিকা প্রকাশ করে নাম্বার, মানে ভাড়ার চার্ট? তারপরে হচ্ছে বিআরটি এর কাছে কি হিসাব নেই কতগুলো বাস সিএনজিতে চলে বা গ্যাসে চলে আর কতগুলো তেলে চলে? কারণ হচ্ছে যে আপনার ব্লু বুক যেটাকে বলে, ওনার লাইসেন্স, যেটা, সেখানে কিন্তু স্পষ্ট করেই বলা আছে যে কোন বাস কোন
ভাবে চলে, এটি কোন ধরনের ফুয়েল ব্যবহার। আসলে এগুলো হচ্ছে একটু লোক দেখানো প্রচেষ্টা। আমি আগেই বলে রাখি, এখন যে ভাড়া নিচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত ভাড়া, কারণ এর আগে যে ভাড়া নিত তা হচ্ছে ওই হিসাবের চেয়ে আসলে বেশি। আমি বারবারই এর আগেও বলেছিলাম এক জায়গায় যে উত্তর বাড্ডা থেকে আপনার সেই যে গোলাপশা মাজার, সেখানে আগের হিসেবেই ভাড়া আসে 13 টাকা, তখন তারা নিত 20 টাকা, তো এখন 25-30 টাকা নিচ্ছে। সুতরাং ভাড়া তারা বাড়িয়ে নিচ্ছে। আসলে এটা হচ্ছে এক ধরনের সিন্ডিকেটের মতো। আমি নাম বলতে পারবো না, তবে আপনি যদি এই পরিবহন মালিক কারা সেটি যদি আমাদের সাংবাদিকদের খুঁজে বের করতে বলেন, তাহলে দেখবেন তারাই আসলে আবার এই ধরনের নীতি নির্ধারণ করেন, তার মালিকদের একটি অংশ। যে কারণে আসলে এটা বাড়িয়েই নেবে, একটু অজুহাত তারা খুঁজছিল, তারা অজুহাতটা পেয়েছে। এবং তারা, আপনি সেই সময় 3 দিনের ঘটনা যদি দেখেন, তখন মনে হয়েছে তারা কি কাউকে মানে, তারা কি কাউকে পাত্তা দেয়? তারা ইচ্ছে মতো যানবাহন কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দিল। এবং তারা, বিষয়টা আমি বলি এরকম, তারা তারা তাদের খুশি মতো যানবাহন বন্ধ করলো, আবার খুশি মতো তারা ভাড়া বাড়িয়ে নিল, এবং তারাই সেটা নিয়ে এখন খেলাধুলা করছে। এখানে আসলে কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। আপনি প্রশ্ন করেছেন কতদিন চলবে, আসলে এই কয়েকটা মোবাইল কোর্ট বা কয়েকটা অভিযান, এটা দিয়ে আদৌ কিছু হবে না, আর এটা তো সারা বছর ধরে চালানো যাবে না। সুতরাং এটি কয়েকদিন পর এমনিতেই থেমে যাবে। আর সাংবাদিকদের কথা বলেছেন, সাংবাদিকরা কিন্তু বারবার বলছে, তো বারবার বলার পরও সে তার অ্যাকশনে যায় না, কার্যকর হয় না। এই যে আপনি এখন যে ছবিতে যে বাসগুলো দেখাচ্ছেন, তো আপনি যতক্ষণ পূর্ণাঙ্গ ভাড়া নেবেন, পূর্ণাঙ্গ ভাড়া নেয়ার পরে আপনার গাড়িগুলোর ফিটনেস কোথায়? এই ফিটনেসহীন গাড়ি ঢাকা শহরে কিভাবে চলে? আপনি দেখবেন এরগুলো ফিটনেস নাই, রং নাই, লক্কর চক্কর। এগুলো তো বিআরটিএ এই ধরনের গাড়ি চলতে কিভাবে অনুমতি দেয়? আর যদি অনুমতি নাই, তো ঢাকা শহরে ফিটনেসবিহীন গাড়ি চলে কিভাবে? এখন এটা বলবে বিআরটি, একটা খুব মজার কথা বলবে, যেটা তো ট্রাফিক পুলিশের দেখার দায়িত্ব, অথবা এখন ভ্রাম্যমাণ আদালত নেমেছে, তাদের দেখার দায়িত্ব। তো তাদের দেখার যদি দায়িত্ব থাকে, গাড়িগুলো আপনার লাইসেন্স পায় কিভাবে? অর্থাৎ যেগুলো আমার কাছে টাকা নিচ্ছে, ভাড়া নিচ্ছে, তার তো ভাড়া পাওয়ারও একটি শর্ত আছে। আপনি এখানে কত রকমের হিসাব, আমি বলি, একটা হচ্ছে মাইলেজ হিসেবে মানুষকে ঠকাচ্ছে যাত্রীদের, আর একটা বিষয় হচ্ছে, একটা মিনি বাসের কথা ধরি, এগুলো 24 সিট হিসেবে রেজিস্ট্রেশন করা, এবং তারা যে ট্যাক্স দেয় তা হচ্ছে ওই 24 সিটের বিপরীতে, কিন্তু তারা হচ্ছে 27টি সিট এখানে রয়েছে, অর্থাৎ অনেকগুলো সিট, 24 বা 21 সিট, 5টি সিট বেশি রয়েছে। এখন একটি বাসে, ঢাকা শহরের যে সিটি সার্ভিস, সেখানে কি 24 বা 21 জন যাত্রী চড়ে? এখানে তো পুরো বোঝাই করে যায়, ডবল ট্রিপল নেয়, তার ট্যাক্স কি তারা দেয়? সুতরাং এইগুলো কে দেখার আছে, কে দেখবে আমি জানি না। জি। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে একটি পরিবহন সিস্টেমে একটা দুইটা কোম্পানি করে সেটি পরিচালনা করা হোক, নিয়ন্ত্রণ থাকবে, মনিটরিং থাকবে। 200 বাস কোম্পানি, 200 বাস কোম্পানি তারা ইচ্ছে মতো করে। আপনি কি জানেন যে মেট্রো রেল তাদের জন্য এখন একটা গাত্রদাহের বিষয় হয়ে দাঁড়িয়েছে? কারণ আমি মনে করি মেট্রো রেল যদি সাফল্যজনকভাবে চলাচল শুরু হয়, তাদের এই সিন্ডিকেট ভাঙা শুরু করবে, এবং তারা দেখবেন মেট্রো রেলের বিরোধী। এরা হচ্ছে মানুষকে জিম্মি করে যেভাবে পারে আদায় করে নিচ্ছে। জি, হারুন ভাই, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু একটু রিয়াজুল করিম ভাইয়ের কাছে আপনার কাছে যেতে চাই। রিয়াজুল ভাই, এই পুরো ঘটনাগুলোতে তিনটা প্রশ্ন খুব সামনে এসেছে। প্রথমত হচ্ছে ডিজেলের দাম বৃদ্ধি করার সাথে সাথে আপনাদের এই অবরোধটা চট করেই বন্ধ হয়ে যাওয়া, সেটি আসলে আপনাদের পরিবহন মালিক সমিতি বলা হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে সেটি করা হয়েছে, সেটি আদৌ সুযোগ আছে কিনা একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার খুব জানবার ইচ্ছা, যদি এই ডিজেলের দাম 15 টাকা করে না বাড়তো, মানে আপনারা কি এতদিন লসে ব্যবসা করেছেন? যদি আপনারা লসে ব্যবসা করেছেন, আসলে কিসের আশায় আপনারা এতদিন ধরে লসে ব্যবসা করেছেন? একটু আনমিউট করে নিতে হবে রিয়াজুল ভাই। একটু আনমিউট করে নিতে হবে। জি, এখন শুনছেন জি, আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে এভাবে গভীর রাতে সংযুক্ত করার জন্য। আমি আপনার প্রশ্নের উত্তর দিব তার আগে সম্মানিত সাংবাদিক ভাই হারুন ভাইয়ের কিছু কথা আমি উত্তর না দিলে নয়। উনি মিনি বাসের একটা কথা বলেছেন, এটার উত্তরটাই প্রথম আমি দিয়ে শুরু করি। 25-26 সিটের গাড়ি মিনি বাস এখন বাংলাদেশে নাই, ঢাকা শহরে চলে না, বা এগুলো কোনো এক সময় ছিল। এখন বরঞ্চ আমরা ট্যাক্সের যে কথাটা বলেছেন, এই ট্যাক্সের নিষ্পেষিত হচ্ছে আমরা
এটা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমরা মাধ্যম মানের একটা যানবাহন চালাই, কিন্তু আমরা ট্যাক্স প্রদান করি টোটাল বড় একটা বাসে। আমাদেরকে বাসের নাম্বারটা সিরিয়াল নাম্বার দিয়ে বা সিরিয়াল নাম্বারের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করে আমাদের বড় বাসের ট্যাক্সের আওতায় ফেলে দিয়েছে। এটা জানি না কারসাজি নাকি কৌশল নাকি কি ব্যাপার, এটা আমরা বুঝতে পারি না যে আমাদেরকে বড় বাসের ট্যাক্স দিতে হয়, কিন্তু আসন সংখ্যার বাধা আমরা বেঁধে আছি 36 সিট, 35 সিট, 34 সিট এগুলাকে। এবং নাম দিয়েছে একটা কত সুন্দর অমিনি বাস, মানে মিনি বাসও না, বড় বাসও না, অমিনি বাস। আমি জানি না এটাতে কার সুবিধা হয়েছে, কি সুবিধা পেয়েছে, তা আমরা গাড়ির মালিকরা কোনো মতেই নয়। ধন্যবাদ ভাই। এবার আমি মূল প্রশ্নে আসি যে পরিবহনের মালিকরা বা পরিবহন ব্যবসায়ীরা সবকিছু লুটেপুটে নিয়ে যাচ্ছে, সব করে ফেলতেছে, কিন্তু গাড়ি লক্কর ঝক্কর মার্কা। আমার গাড়ি যদি ভালো দুধ দিত আমি ওটাকে খুব যত্ন করতাম, খুব লালন পালন ভালো করে করতাম। তাহলে ভাই আপনারা কি লসে ব্যবসা করতেছেন, মানে লসে ব্যবসা করছেন কিনা? জি জি, দয়া করে আমাকে উত্তরটা দিতে দিবেন। জি জি, আমরা লসের ব্যবসা করি না, আমরা লসের ব্যবসা করতে আসিও নাই, চাইও না। আমরা যখন বাসটা কিনেছি চিন্তা করতে হবে আমাদের স্বল্প পুঁজি। আমরা বাসটা কেনার সময় বিরাট একটা ঋণের দায়ে জর্জরিত হয়ে বাসটা কিনেছি। এখন তো আমরা ফেলে দিতে পারতেছি না। আমরা যে বাসটা কেনার পরে যে কিস্তির যে টাকা, সে টাকা আমরা পরিশোধ করতে পারতেছি না। মাসে মাসে টাকাটা পরিশোধ করতে হয়। দেখেন প্যান্ডামিক সিচুয়েশনের জন্য 2 বছর সবকিছু বন্ধ, নাম্বার 1 একটা জিনিস। তার আগের যে কথাটা আপনি বলছেন যে ভাড়া আমরা ডিজেলের সাথে সমন্বয় করে বাড়িয়েছি বা কমাচ্ছি বা বন্ধ করতেছি, ব্যাপারটা কোনো মতেই এটা ঠিক না। ডিজেলের দামটা তো একদম শেষ একটা প্রশ্ন আসছে। আমাদের কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো লাস্ট প্যারাকটা ছিল ডিজেলের মূল্য বৃদ্ধি এইভাবে হওয়া। তার আগে থেকে 10 বছর 8 বছর যাবত আমাদের সংগঠনের নেতৃবৃন্দ বারবার সরকারি বিভিন্ন মহলে তাগাদা দিয়ে আসতেছিল যে আমাদের ভাড়া বৃদ্ধি করে দেওয়ার জন্য, ভাড়া বৃদ্ধি করে দেওয়ার জন্য। কারণ ভাড়া বৃদ্ধি করার জন্য একটা সমন্বয় কমিটি আছে, 25, 20টা বা 17টা 18টা প্যারামিটারের উপর ভাড়া নির্ধারণ করাটা নির্ভর করে। একটা গাড়ির দাম, বড় বড় কয়েকটা কথা আমি বলতে পারি, গাড়ির মূল্য, গাড়ির যন্ত্রাংশের মূল্য, ফুয়েলের কস্ট, গাড়ির কি পরিমাণ প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে শহরে, কত মাইল গাড়িটা চলবে, গাড়ির যে মেনটেনেন্স করার ব্যয়টা কতটুকু বৃদ্ধি পেয়েছে বা কতটুকু বাড়তেছে, ডলার ডিভ্যালুয়েশন, সেই ব্যাপারটা, এরকম 17-18টা বা তারও আরো বেশি প্যারামিটার নিয়েই গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়। এখন দেখেন 8 বছর যেখানে সরকারি নিয়ম নীতি আছে, 2 বছর পর পর ভাড়া সমন্বয় কমিটি সমন্বয় করে আমাদেরকে চার্ট হিসাবে নির্ধারিত করে দেবে। 8 বছর কোনো ভাড়া নির্ধারণ কমিটির কোনো মিটিং করে নাই এবং আমাদের ভাড়াটার পুনর্মূল্যায়ন করা হয় নাই। যেহেতু মিটিং হয় নাই, পুনর্মূল্যায়ন করা হয় নাই, আমরা কিন্তু 8 বছরের পুরাতন ভাড়া আমরা চলতেছি। এখন বলেন যে আমি লাভ না করে চলতেছি কিভাবে? আমি চলতেছি ওইরকম ভাবে, আমার গাড়িকে মেনটেন করতে পারি না, কিস্তি দিতে পারতেছি না। যারা যারা গাড়িতে কিস্তিতে কিনেছে তাদের সমস্ত খবর নিয়ে সাংবাদিক ভাইকে আমি অনুরোধ করব, আপনি আমাদের কোম্পানিতে আসেন, আপনাকে দাওয়াত দেই। রিয়াজুল ভাই প্যান্ডেমিক সিচুয়েশনে তো সেন্ট্রাল ব্যাংকের থেকে একটা সবারকেই আসলে যারা যারা মানে এই লোন দেন সবাইকে লোনের আওতামুক্ত অন্ততপক্ষে 8 থেকে 9 মাস রাখা হয়েছে। রিয়াজুল ভাই 8 বছর ধরে আপনাদের ভাড়া সমন্বয় করা হয় নাই, কিন্তু 8 বছর ধরে এই বিক্ষোভটা কেন? এই ডিজেল বাড়ানোর সাথে সাথে যখন সাধারণ মানুষ নিত্যপণ্যের জিনিস নিয়ে অনেক বেশি ক্রাইসিসে আছে, এখনই কেন আপনারা এই স্টেপটা নিলেন? একটু ছোট্ট করে বলবেন, আমার সময় একেবারে শেষের দিকে। জি, একটা কথা ভালো করে শুনেন। আমাদের নেতৃবৃন্দ বারবার টাকা দিয়ে আসতেছিল। প্রতি বছর আমাদের ঢাকা সড়কের মহাসচিব জনাব খন্দকার এনায়েতুল্লাহ সাহেব আমাদেরকে অবগত করিয়েছেন যে আমি এখানে চিঠি লিখে আসলাম, কালকে আমি এখানে জানিয়েছি, পরশুদিন আমি ওই মন্ত্রণালয়ে জানিয়েছি, কিন্তু বারবার জানানো সত্ত্বেও আমাদের দিকে কর্ণপাত করা হয় নাই। জানি না অদৃশ্য কারণে কর্ণপাত করা হয়নি। কিন্তু যখন দ্রব্যমূল্যের দাম সবকিছু বাড়তেছে, ডলারের দাম কত থেকে কত হয়ে গেছে 8 বছরে, যখন ডিজেলটা বেড়ে গেল, আপনি জানেন প্রতিটা বাসে জ্বালানি তেলটা প্রতিদিন আমার পারচেস করতে হয়, এবং প্রতি লিটার যদি আমি 15 টাকা বেশি দিয়ে কিনি, ওই টাকাটা আমি লাভও করতে পারি না শহরে বর্তমানে, যে টাকাটা বেশি দিয়ে কিনতে হবে বা হয়। তাতে আমরা কোম্পানি বাস বন্ধ করে জনগণের দুর্ভোগ করেছে, ব্যাপারটা এটা না, বরঞ্চ আমরা 8 বছর যাবত দুর্ভোগ যেন না হয় আমরা কষ্ট করে বাস চালিয়েছি। জি, রিয়াজুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি হারুন ভাইয়ের কাছে হয়তো আরো প্রশ্ন ছিল, হারুন ভাইও অনেক কিছু বলতে চাচ্ছেন, কিন্তু আমার সময় একেবারে শেষ। একটি জবাব দেব যে মানে তার কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, গরিব হচ্ছে পরিবহন মালিকরা।
তো আমরা তো চিনি। আর আমি সাইদ ভাইয়ের সাথে একটা কথা বলি, আমি কিন্তু দীর্ঘদিন ধরে ক্রাইম রিপোর্টিং করেছি, এখন হলে নিউজ ম্যানেজমেন্ট। এই পরিবহন খাতের আগাগোড়া আমার সাংবাদিকের দৃষ্টিভঙ্গিতে জানা। এই যে শত শত কোটি টাকা চাঁদা ওঠে মালিক সমিতির নামে, আপনারা সেগুলো বন্ধ করেন, শ্রমিক সমিতির নামে জি, সেগুলো বন্ধ করলে তো আর এই বাড়তি আমরা ভাড়া নিশ্চয়ই নিতে এই হবে। আলোচনাটি আবারও আপনারা হয়তোবা করব। আপনারা এখন থোক বরাদ্দ তোলেন, আগে ঘাটে ঘাটে দিতেন, এখন একসঙ্গে তোলেন। সেদিন তো আপনাদের মালিক স্বীকারই করলো যে একসঙ্গে তুলে বিভিন্ন জায়গায় দেন। মালিক সমিতির নেতারা আপনারা চাঁদা নেন, শ্রমিক সমিতির নেতারা চাঁদা নেন, এই চাঁদাটা বন্ধ করতে পারেন না? তাহলে এবং আমি যদি ভুল না করি পরিবহন শ্রমিকদের যে চাঁদাটা কেন নেন? শ্রমিকদের চাঁদাটা তো আমাদের কাছ থেকে নেন, পরিবহন সেটা তো শ্রমিকদের আমাদের কল্যাণ নিয়েই তো সমিতির এখানে ফান্ডও আসলে 100 কোটি টাকার উপরে, আমি যতটুকু যদি ভুল না করি। ভাই, আমরা আমি আমরা বলবো- আমরা আলোচনাটা এখানেই শেষ করতে যাচ্ছি। আমার দুই অতিথিকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার আসলে একেবারেই সময় শেষ, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। দর্শক, কাল আবারও হাজির হব নিশ্চয়ই বার্তাকক্ষের সবশেষ সংবাদ এবং অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই টিভিতে সঙ্গেই থাকুন। শুভরাত্রি।